কারণ আমি যে প্রশ্নটা করেছি উনি টোটালি সেই প্রশ্নের উত্তর না দিয়ে উনি আসলে কিভাবে একটা বিশ্লেষণ করলেন সেটা আসলে প্রশ্নের উত্তরই না। উনি 3 মিনিট নিয়ে উনি কি বললেন আপনার কাছে মনে হয়েছে যে তিনি প্রধান উপদেষ্টার জায়গা থেকে সরে গিয়ে মব ভায়োলেন্স যারা করছে তাদের প্রতিনিধি হয়ে কথা বলেছে? অবশ্যই, কারণ উনি এটাকে সমর্থন করেছে। ইউনূস সাহেবের যে অ্যাক্টিভিটিটার কথা বললো সে মব, আসলে তো আমার কাছে মনে হলো উনার এই উত্তর শুনে যে হি ইজ এ গ্যাংস্টার। উনি যে সম্মানটা অর্জন করেছিলেন বা উনি এই যে এনজিওর মাধ্যমে শান্তিতে নোবেল পেয়েছিলেন, সেই শান্তিতে উনি আসলে কতটুকু মানে শান্তিপূর্ণ একজন মানুষ সেটা উনার মানে অ্যাক্টিভিটিসে বোঝা যায়। উনি মব জাস্টিসকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। উনি এমন কিছু উপদেষ্টা উনার নিয়োগ দিয়ে রেখেছেন যে উপদেষ্টাদের কিছুদিন পর পর দেখি ওই কি বলে এগুলাকে পিএস এপিএস এত এত কোটি টাকা নিয়ে চলে যায়। এই যে বাংলাদেশের এমনকি উনি যে রাষ্ট্রীয় সফরের নাম করে 37 জনকে নিয়ে এসেছে। একটা জিনিস শ্রুতি আপু, আমি এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিলাম, প্রেসিডেন্ট জানেনই না যে ওনার সাথে ওনার বৈঠক হবে। আর এটা যদি রাষ্ট্রীয় কোনো সফর হতো তাহলে দেখেন এই দেশের প্রধান মানে যে প্রেসিডেন্ট ওনার তরফ থেকে কেউ একজন ইউনূস সাহেবকে আনতে যেত এয়ারপোর্টে, কিন্তু আমরা দেখেছি ওনাকে আনতে গিয়েছেন আমাদের বাংলাদেশ হাই কমিশনারের আবিদা ইসলাম। আমাদের সঙ্গে খুবই তরুণ প্রজন্মের একজন সাংবাদিক আছেন, তিনি খুব সাহসের সাথে বর্তমান সময়ে সবার কাছে সাহসী একজন সংবাদকর্মী হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছেন। এবং তার যদিও মেয়ে মানুষ, বয়স জিজ্ঞেস করতে হয় না, আমি সেটাতে না গেলাম, কিন্তু শুরুটা এমন ভাবে করতে চাই, আপনি যে লন্ডনে এত সাহসের সাথে একটি প্রশ্ন করলেন এবং সেখানে আপনি এন্ট্রি হলেন কিভাবে, সেই এন্ট্রির বাছাইটা তারা কিভাবে করেছিল সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, তো তারা যখন বাছাই করে সাংবাদিকদেরকে, কারণ ওখানে প্রেসের জন্য প্রায় 8 থেকে 9টা সিট ছিল যেটা রিজার্ভ। তো এত যে আসলে লন্ডনে অনেক সাংবাদিক আছেন যুক্তরাজ্যে পুরা। আমি যে প্রেস ক্লাবে আছি, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে, সেখানেও প্রায় 90 জন সাংবাদিক। তো সবার তো আর মানে সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই সবার মতো করে রেজিস্ট্রেশন করেছে, হাই কমিশনে জমা দিয়েছে তাদের নাম। তো আমার ক্ষেত্রে আমি একটু ভিন্ন ভাবে দিয়েছি। আমি হচ্ছে ডাইরেক্টলি ওদের যে ওয়েবসাইট চেথাম হাউসের, আমি সেখানে ঢুকে তারপর রেজিস্ট্রেশন করেছি। ওখানে আমি ফিজিক্যাল রেজিস্ট্রেশন করি প্রায় মনে হয় যখন ইউনূস সাহেব উনি আসবেন এদেশে তখনই। তো তখন এটা বের হয় যে মানে রেজিস্ট্রেশন করার জন্য আমি তখন করি, এবং আমি জানতাম না যে আমি সিলেক্টেড হব। আমি তখন 10 তারিখ সকালবেলা আমাকে ইমেল পাঠানো হয় যে আপনি ইনভাইটেড আসার জন্য ফিজিক্যালি। তখন আমার কাছে মানে আমি খুব অবাক হয়ে যাই যে আমি ওখানে যাব, মানে এটা আমার জন্য সত্যি। আরেকটা বিষয় জানার আছে যে সিলেক্টেড যারা করেছেন তারা কোন পক্ষের লোক ছিল? তারা কি যুক্তরাজ্যের নিরপেক্ষ বাছাইকৃত লোকজন ছিলেন নাকি ইউনূসের কোনো বাছাইকৃত লোকজন ছিলেন? আমি শুনেছি যে এটা দুইবার এটা লিস্ট করা হয়। প্রথমবার প্রায় 800 জনের মতো লিস্ট করা হয়, তারপর সেটা থেকে বাছাই করতে করতে 200 জনের লিস্ট করা হয়। তার পরবর্তীতে এই লিস্টটাকে আবার রিচেক করা হয়। তখন অনেকের নাম বাদ পড়ে যায় যে তারা কোনো দলের সঙ্গে আছে কিনা। তো অনেক যাচাই বাছাই করার পরই আসলে দেওয়া হয়। আর যেহেতু আমাকে তেমন একটা কেউ চিনে না বা হতে পারে এজন্য মনে করে হিসেবে আপনাকে স্পেস দিয়েছে, কিন্তু আমার জানার বিষয় যে যারা এই বাছাইটা করে সেটা তো অনেকগুলো সেক্টর আছে, সেটা আমার জানার বিষয় না। জানার বিষয় যে এই ইউনূসের মানে অনুষ্ঠানে এন্ট্রির বাছাইটা কারা করেছে? এটা আসলে চেথাম হাউসের ওরাই করেছে, কারণ আমাকে যখন মেইলটা করা হয় হ্যাঁ দাদা কিছু বলে। হ্যাঁ, ওর ইয়েটা হলো তারা প্রথমে অনলাইনে আপনার ইচ্ছুকদের কাছ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন নিয়েছে। সেখানে বাংলাদেশ হাই কমিশনের লোক ছিল, যেহেতু সে এখানে নতুন আসছে অত ফোকাস না। আমাদের আরো 3 জন বা 4 জন মানুষ সেখানে নাম সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমাদের ওই যে আপনার বাঙালির চিটাগাং মেইল 9টার মেইল কয়টায় ছাড়ে অবস্থা, তো ওনারা একটু দেরিতে যাওয়ায় আর ঢুকতে পারেননি। চেথাম হাউসের প্রোগ্রামে ওনারা ঢুকতে পারেননি। সো কিছু নাম কিছু ফাঁক ফুকরে ওরা স্কুটনি করতে পারেনি, যেটা সে নতুন। তার আরেকটা জিনিস আপনি এখানে খেয়াল করেন, তার পত্রিকাটা কিন্তু সংগ্রাম।
সে সংগ্রামী নারী, ঠিক আছে, পত্রিকাটা কিন্তু সংগ্রাম, সেটাও তাকে সেখানে সাহায্য করেছে। প্লাস হলো নারীদের অ্যাপ্লিকেশন সেখানে কম ছিল, সো নারী দেখাতে হবে, সুতরাং আমাদের এই সুযোগটা হয়েছিল তার মধ্যে একটা সাহসী মেয়ে সেখানে সুযোগ পাওয়াটা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এমনকি আপু আমি যখন গিয়ে বসি তখন ওখানকার যে সিকিউরিটি উনি আমাকে 3 বার তুলে দেন। উনি বলেন যে না আপনি এখানে বসবেন না, আপনি পিছনের সারিতে গিয়ে বসবেন। তখন আমি বললাম দেখেন আমি তো সবার আগে আসছি, আমি আগেই বসবো, যারা পরে আসছে তারা পিছনে। মানে জুনিয়র বলে আপনাকে পিছনে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে 3 বার তুলে দেয়, কিন্তু তাও আমি উল্টা মানে বলেছি যে আমি আগে আসছি, আমি আগে বসবো, যারা পরে আসবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর ইউনূস যেভাবে ঘাবড়ে গেলেন, মনে হলো ওনার উপরে প্রেতাত্মা ভর করেছে এবং তিনি হাত পা নাড়িয়ে মানে বিভ্রান্ত হয়ে গেছেন, কি বলবেন, কি বুঝ দিবেন মিডিয়ার সামনে, বোধহয় যেন আসামি ধরা পড়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, ওনার এই ভিডিওটা নিয়ে অনেক ট্রল হয়েছে এবং অসংখ্য মানুষ বলেছে এ কি বলছে আমরা কিছুই বুঝতে পারছি না। যদিও সে ইংলিশে খুব সহজ ভাষাই বলেছে, ইংলিশে খুব ইজি ভাবেই বলেছে, কিছু কিছু বোঝাও গেছে। হমতে দমতে হয়ে এমন ভাবে অ্যান্সার করলো যে সারা বাংলাদেশ না, ভারতের বাঙালিরাও কিন্তু এটা নিয়ে ট্রোল করেছে যে ও কি বলতেছে। আমি আসলে আপনার মুখ থেকে একটু দর্শকদের জন্য শোনাতে চাই যে আপনি যে প্রশ্ন করেছেন দর্শকদেরকে বাংলায় বলবেন এবং তার উত্তরটা আপনি বাংলায় বলবেন। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এরকম যে আপনি যখন ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন 8 আগস্ট 2024-এ, তখন আপনি বলেছিলেন যে আপনার প্রথম মানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা। তো আমরা দেখেছি যখন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন 6 ঘন্টা যাবৎ ঢাকা সিটির বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তখন প্রশাসন নীরব ছিল। এই নীরবতার ভিত্তিতে মানে এটার উপর দাঁড়িয়ে উনি তো একটা মানে বিভাজন তৈরি করে দিল, তাই না, কিছু মানুষকে আলাদা করে। তাহলে সেই বিভাজনের উপর দাঁড়িয়ে উনি কিভাবে সংস্কার তৈরি করবেন এবং কিভাবে সবাইকে ঐক্যবদ্ধ করবেন? উনি কি শুধুমাত্র কিছু সংখ্যক মানে অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছে? এই মানে হাফ যারা আছে, ধরেন আওয়ামী সাপোর্টার্স বা যারা আছে, তাদেরকে বাদ দিয়ে উনি কি মানে বাংলাদেশের উপদেষ্টা হয়েছেন? কারণ একজন উপদেষ্টা হিসেবে উনি কিন্তু সবার, তাই না? সেখানে যদি উনি কিছু মানুষকে আলাদা করে দেন তাহলে ওনার দায়িত্বহীনতার প্রশ্ন উঠে, এবং যেখানে সরকারি বুলডোজার দিয়ে ভাঙচুর হয় সেটাতে ওনাকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো তখন উনি প্রশ্নের আসলে উত্তরটা দিল যে মানুষ এমন ভাবে রিয়েকশন করেছে যে পুলিশ ভয়ে বের হতে পারেনি। তারপর উনাদের ভাইকে সন্তানকে মেরেছে, সেসবের ফুটেজ আছে। তো কিভাবে এই বিষয়টা মানে সামলানো যাবে, বা তারা মানুষকে যেভাবে করেছে সেটারই নাকি প্রতিক্রিয়া বা এরকম কিছু একটা। এখন কথা হচ্ছে বহির্বিশ্বে এটাই বলে যে কোনো অপরাধীকেও তাকে কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন দিতে হবে। সেখানে বাংলাদেশের যে বঙ্গবন্ধুর যে বাসভবন, সেটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন নয়, সেটা হচ্ছে স্বাধীনতা স্মৃতি ভবন হিসেবে মুক্তিযুদ্ধের স্মারক, এবং সেটাকে জাতীয় জাদুঘর হিসেবে সংরক্ষিত করা হয়েছে, এবং সেটা সংরক্ষিত করা একজন সরকারের দায়িত্ব। এবং ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, তাহলে সরকার যদি কিছু করতে না পারে, পুলিশ যদি ভয়ে বের হতে না পারে, জনগণই যদি হাতে আইন তুলে নেয়, তাহলে উনি কেমন উপদেষ্টা হলেন, তাই না? তো ওনার যে এই উত্তরটা, এটা কি আসলে কোনোভাবে আমার প্রশ্নটা আদৌ ছুঁয়েছে? উনি কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছেন, নাকি আসলে আমার প্রশ্নটা বুঝিয়ে উনি মানে কি করবেন? আমি আপনাকে করব যে আপনি কি স্যাটিসফাইড কিনা? না, অবশ্যই না, কারণ আমি যে প্রশ্নটা করেছি উনি টোটালি সেই প্রশ্নের উত্তর না দিয়ে উনি আসলে কিভাবে একটা বিশ্লেষণ করলেন সেটা আসলে প্রশ্নের উত্তরই না। উনি 3 মিনিট নিয়ে উনি কি বললেন, আপনার কাছে মনে হয়েছে যে তিনি প্রধান উপদেষ্টার জায়গা থেকে সরে গিয়ে মব ভায়োলেন্স যারা করছে তাদের প্রতিনিধি হয়ে কথা বলেছে? অবশ্যই, কারণ উনি এটাকে সমর্থন করেছে।
ভাঙচুর, তারপর মব জাস্টিস। উনি বলছে আমার সন্তানদেরকে মেরেছে, এটাই হবে। এটা কেন হবে? জনগণ কেন আইন হাতে তুলে নিবে? জনগণ কেন মব তৈরি করে জাস্টিস করবে, মানুষকে মারবে? এটা কেমন আইন হতে পারে? এটা কেমন সংস্কার হতে পারে, তাই না? দাদা কিছু বলবেন? আজকে কিন্তু আপনি এই যে সুরভি তরুণ প্রজন্ম এবং আপনি প্রবীণ প্রজন্ম, আপনাদের আমি মধ্য প্রজন্ম, আমরা যে একসঙ্গে হয়েছি, আপনার মাইক বন্ধ, আমি ওপেন করে দিচ্ছি। আমরা যে একসঙ্গে হয়েছি, এইটার এই যে আমাদের আলোচনার মাঝে আপনি কিন্তু কাউন্টার করবেন আমাদেরকে। না, আমি শুনছি, যেখানে দরকার সেখানে কথা বলবো। এখানে ওই যে মবের ইউনূস সাহেবের যে অ্যাক্টিভিটিটার কথা বললো সে মব, আসলে তো আমার কাছে মনে হলো ওনার এই উত্তর শুনে যে হি ইজ এ গ্যাংস্টার। ওই যে ইন্ডিয়ার গ্যাংস্টার ফিল্ম দেখি, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকোর ওই গ্যাংস্টাররা যেরকম, যে চোখের বদলে চোখ, হ্যাঁ, আপনার ওই টাইপের কথা বললো উনি। আর উনার একটা খুব একটা ম্যানারিজম, উনি যখনই আটকে যায় কোনো কিছুতে তখনই উনি ওই ব্রেক ড্যান্স শুরু করে। ব্রেক ড্যান্সটা হলো, উনি দেখবেন এমনি করে ওনার গায়ে ইয়ে করে তারপরে উত্তরগুলা দেয়। তো তখন আমার কাছে মনে হয় উনি উত্তর খুঁজে পাচ্ছে না, তখন শরীরের কসরত গুলা করে শরীরকে একটু ঝাঁকি দেয়। ঝাঁকি দিলে, ঝাঁকি নৃত্য দেওয়ার পরে তার ভিতর থেকে কিছু বের হয় মনে হয়, এরকম একটা ভাব। সুরভি কন্টিনিউ করো, আমি শুনছি খুব মনোযোগ দিয়ে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন যে উনি বিড়ালের মতো শরীরে এক্সারসাইজ করে নেয় কথা আটকে গেলে। সুরভির কাছে এখন আমি জানতে চাইবো যে আপনার কি এখন বর্তমানে যে ব্যক্তিটি বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নিয়ে সেই সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে আছে, তার প্রতি আপনার এখন রেসপেক্টটা কতটুকু মানে জেগে উঠেছে, সম্মানের জায়গাটা? আসলে উনি যে সম্মানটা অর্জন করেছিলেন, বা উনি এই যে এনজিওর মাধ্যমে শান্তিতে নোবেল পেয়েছিলেন, সেই শান্তিতে উনি আসলে কতটুক মানে শান্তিপূর্ণ একজন মানুষ, সেটা ওনার মানে অ্যাক্টিভিটিসে বোঝা যায়। উনি মব জাস্টিসকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। উনি এমন কিছু উপদেষ্টা উনার নিয়োগ দিয়ে রেখেছেন, যে উপদেষ্টাদের কিছুদিন পর পর দেখি ওই কি বলে এগুলাকে, পিএস এপিএস এত কোটি টাকা নিয়ে চলে যায়। এই যে বাংলাদেশের, এমনকি উনি যে রাষ্ট্রীয় সফরের নাম করে 37 জনকে নিয়ে এসেছে। একটা জিনিস শ্রুতি আপু, আমি এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিলাম যে একটা মানুষ রাষ্ট্রীয় সফরে যখন এসেছে তখন তার সাথে 4 জন প্রেস সচিব কি করতে আসেন? আমরা জানি শফিকুল আলম এসেছেন, এবং উনি এসে যে বিভ্রান্তি ছড়িয়ে গেছেন, ওনারা একটা রাষ্ট্রীয় সফরে নাকি এসেছেন, অথচ ওনারা জানেনই না সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট কোথায় আছেন। উনি একবার বলে কানাডায় চলে গেছে, একবার বলে এটা একজন বলেছে, কিন্তু আরো 3 জন প্রেস সচিব এখানে এসেছে। ওনাদের কাজ কি ছিল? ওনাদের জন্য জানেন যে হাই কমিশন সাধারণ মানুষকে সেবা দিতে পারেনি এই 4টা দিন। ওনারা এসে কি পরিমাণ বিভ্রান্তি আর কি পরিমাণ অদ্ভুত আচরণ করে গিয়েছেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে চলে গেছেন, তাই না? এমনকি একটা যে আপনার কি মনে হয় না যে সেখানকার প্রেসিডেন্টও বিব্রত বোধ করেছেন এবং ওনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা ভয় পেয়েছে, আশঙ্কা ছিল? অবশ্যই, কারণ এখানকার প্রেসিডেন্ট জানেনই না যে ওনার সাথে ওনার বৈঠক হবে। আর এটা যদি রাষ্ট্রীয় কোনো সফর হতো, তাহলে দেখেন এ দেশের প্রধান মানে যে প্রেসিডেন্ট, ওনার তরফ থেকে কেউ একজন ইউনূস সাহেবকে আনতে যেত এয়ারপোর্টে, কিন্তু আমরা দেখেছি ওনাকে আনতে গিয়েছেন আমাদের বাংলাদেশ হাই কমিশনারের আবিদা ইসলাম। তাহলে এটা কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? এবং উনি যে আলোচনাগুলো বা বৈঠক করে গিয়েছেন বাকিদের সঙ্গে, সেসব আসলে ওনার ওই মন্ত্রিসভা থেকে বা উপদেষ্টা যে কাউকে পাঠিয়ে এটা করা যেতে পারত। এটার জন্য এই ঢাক ঢোল পেটিয়ে যে রাষ্ট্রের এতগুলা টাকা খরচ করতে হবে, সেটার আসলে মানে ছিল না। এটার মূল উদ্দেশ্য ছিল ওনার যে অ্যাওয়ার্ডটা নিতে আসছিলেন রাজার থেকে, সেটার উদ্দেশ্য হতে পারে। এছাড়া আমি দেখিনি যে রাষ্ট্রের কোনো উপকারে কোনো কিছু উনি করে গেছেন বা এমন কোনো চুক্তি, এটা আমরা দেখতে পারিনি। আচ্ছা, গতকালকে আমরা একটা খবর দেখলাম যে প্রধান উপদেষ্টার সহকারী দুদককে চিঠি পাঠিয়েছে, যেন দুদক এই তথ্য মন্ত্রণালয়ে যে ফারুকি বসেছে, তার মন্ত্রণালয়ে একটা দুর্নীতির খবর বের হয়েছে।
যেটা তথ্য প্রযুক্তির বিভিন্ন নেট ব্যবহারকারীর যন্ত্রপাতি আনার জন্য। তো সেই যন্ত্রপাতি 150 কোটি থেকে 320 কোটি টাকায় কেনা হয়েছে, দেখানো হয়েছে খরচ, যেটা অর্ধেকের বেশি দুর্নীতি হয়েছে। সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রধান সহকারী এসে দুদককে চিঠি দিয়েছে এই বিষয়ের জন্য তদন্ত না করে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এই বিষয়টা হচ্ছে যে তদন্ত করলে, সুষ্ঠু তদন্ত করলে তো বেরিয়ে আসবে ওই যে ঘরের বিড়ালি, তাই না? তো এই যে বিষয়টা ওনারা সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যেমন যখনই দেখি কোনো একটা কিছু প্রকাশ হচ্ছে তখন অন্য একটা জিনিস চলে আসে। যেমন ওনাদের প্রথম হাতিয়ারই হচ্ছে জুলাই, মানে কিছু হলেই জুলাই জুলাই জুলাই। মানে কিছুদিন আগে যখন আমরা দেখেছিলাম যে উনি করিডোর ইস্যু নিয়ে যেই বড় একটা ইস্যু তৈরি হলো, তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ধরিয়ে দিলেন, এনসিপি কে। আমি বলতে পারি সরাসরি এনসিপি হচ্ছে সরকার প্রধানই একটা দল, কারণ সরকারই তাদেরকে বলে দেয় যে তোমরা এই কর্মসূচি বলা হয়। হ্যাঁ, ওনাদেরকে বলা হয় যে তোমরা এই কর্মসূচিটা করো, তো ওরা করে। উনি পরবর্তীতে হ্যাঁ এটাই বাদ দিতে হবে। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এনসিপি 3-4 দিন আন্দোলন করলো, আওয়ামী লীগের সবকিছু স্থগিত করে দেওয়া হলো। মানে ওনাদের এটা হচ্ছে একটা আরেকটা হাতিয়ার, যেমন জুলাইয়ের মতন। তো প্রত্যেকটা জিনিস তদন্ত করতে কেন নিষেধ করা হয় ওনাদের ক্ষেত্রে? কারণ ওনারা চায় না যে এই জিনিসগুলা জনগণ জেনে যাক। কারণ জনগণের কাছে যদি এই জিনিসগুলা প্রকাশিত হয়ে যায় তখন জনগণ তো আর তাদেরকে চাইবে না, তাই না? সেই হিসেবে আপনি কি এটা আমি একটু এড করছি। আপনার দুর্নীতির আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর ক্ষমতায় এক ভদ্রলোকের, এক পিয়ন ভদ্রলোকের 400 কোটির একটা মামলা আছে, সেটা 15 বছরে হয়েছিল। আর তত্ত্বাবধায়ক সরকার এমন রকেট গতি যে 7 মাসে 300 কোটি টাকার উপরে তার সহকারী বানায় ফেলছে। সুইস ব্যাংকে 33% এই গত 7 মাসে টাকার জামানত বেড়েছে, 33% সুইস ব্যাংকে। বাংলাদেশ থেকে এই টাকাগুলো যাচ্ছে কিভাবে? এই যে আপনার কথা বললেন আপনি, এই টিশার্ট জামাই হাজবেন্ডের নাম কি? উপদেষ্টা ফারুকিকে ভালো করে পেদানি দিলেই আপনার এই টাকার হিসাব, এই যে সুইস ব্যাংকে বেড়েছে, এটা পাওয়া যাবে। আর আপনি এই সরকার খুব বেশি মূলা ঝুলায়। আমি ওকে নাম দিয়েছিলাম সাদা মূলা দেখতে সুন্দর কিন্তু খাইলেই পেট খারাপ করে। তো ওই সাদা মূলাটা, মানে ইউনূস সাহেবের নাম দিয়েছিলাম আমি সাদা মূলা। আমাকে একজন প্রশ্ন করেছিল সাদা মূলা কেন বলতেছো তাকে, যে দেখতে সুন্দর, ওর নাম ডাক সবই আছে, কিন্তু কাজের বেলা আমার পেট খারাপ করে দেয়। এরা এনসিপি, আমি সুরভির কথার সাথে এড করছি, আপনি এই জুলাই সনদ যখনই নির্বাচনের ঘোষণা দিল ইউনূস, এখন বলছে এখন জুলাই সনদ ঘোষণা পাশাপাশি আসলো। তার মানে ইলেকশন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, কোনো কিছুতেই ওরা না। আর সুরভি, তুমি যেটা বলেছো সেটা একেবারেই খাঁটি। এই সব সাজানো নাটক, এগুলা আমরা ওই পাড়া মহল্লা আগে যখন বিচার করতাম তখন এগুলা করতাম। তো ইউনূস সাহেব সদাগর সাহেবের ছেলে, তো উনি এখন এই পাড়া মহল্লার বিচার শুরু করছে, যে তুমি আমাকে ধরবা টান দিয়ে আর আমি গালি দেব, তুমি আমাকে বকা দিয়ে বসায় দিবা, তারপরে আমরা আর বিচার টিচার করবো না, আমরা উঠে চলে যাব। ওনারা এই প্রক্রিয়াতেই আছেন, এখন এইভাবেই চলছে। দেখা যাক। আমি একটু অনুরোধ করব সবাইকেই যে আমরা বিগত আমাদের আগামী দিনের জন্য, আগামী দিনের রাজনীতি, সেটা আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের পুনর্বাসন শুধু না, টোটাল বাংলাদেশ এবং রাজনীতিটা কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমাদেরকে কথা বলা দরকার। আমি এখানে আওয়ামী লীগ বিএনপি থেকে, আমার রাজনৈতিক পরিচয় থেকে, আমি বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক, আমি লাল সবুজের পতাকায় বিশ্বাস করি, আমার লাল সবুজের পতাকাই আমার অস্তিত্ব। এই জিনিসটা নিয়েই আমরা এখন আগামীতে রাজনীতি করা উচিত, আমাদের কথা বলা উচিত।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাদা মূলা উপাধিটা পছন্দ করেছে দর্শকরা। তো আমি আসলে যোগ করতে চাচ্ছিলাম, বাংলাদেশের শেয়ার বাজার থেকে 8 মাসে 90,000 কোটি টাকা লুট হয়েছে। আমরা জুলাই আন্দোলন চলাকালীন সময় শারজিসকে বলতে শুনেছি, বারবার সে বলেছে যে পদ্মা সেতু থেকে টাকা মানে গায়েব হয়ে গেছে, শেখ হাসিনা চুরি করে সব টাকা নিয়ে গেছে। আজকে দেখেন 90,000 কোটি টাকা হলে কিন্তু আরো 2-3টা পদ্মা সেতু করা যায়। শুধুমাত্র শেয়ার বাজার থেকে আমরা যেদিন থেকে ইউনূস ক্ষমতায় বসেছে সাদা মূলা, সেদিন থেকেই 10,000 করে 15,000 কোটি টাকা করে কিন্তু প্রতিদিন নাই হচ্ছে, প্রতিদিন। মানে এটা আইডিয়া করা যায় যে 10-15,000 কোটি টাকা একটা গরিব, মানে আমরা যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পথে এগুচ্ছিলাম, সেই কথাটা কিন্তু মালয়েশিয়ার যে মাহাথির তিনি কিন্তু প্রকাশ করেছেন, বক্তব্যটা দিয়েছেন পরশুদিন। ওইটা আবার ওই তাদের কয়েকজন উপদেষ্টা বলছে যে মাহাথির এটা বলেননি, অথচ ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এটা কোট করা হচ্ছে। শুধু যে আওয়ামী লীগের লোক করছে তা না, এরা অসম্ভব নির্লজ্জ মিথ্যাচার করে। এবং কিছু হলেই এই যে এখানে আসলো, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সে চলে আসলো এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে ইংল্যান্ডে, আসে বলে ও উনি তো নাই। আপনার যে কিছু বাটপার টাইপের মানুষ আছে, আপনাকে দাওয়াত দিয়ে বাসার সামনে তালা মেরে ভিতরে ঘুমায় থাকে। তো ইউনূস হলো সেই টাইপের বাটপার, তালা দিয়ে ঘুমায় থাকে বলে আমার তো শরীর খারাপ ছিল, আমি হসপিটাল ছিলাম, বাসার ভিতরেই দাওয়াত খাওয়ায় না। তো সে আসলো এখানে, এসে তো নির্লজ্জের মতো একটা আন্তর্জাতিক ফিগার, আমি মানি বা না মানি, তাকে সম্মান করি না না করি, সে তো নোবেল একটা পেয়েছে। নোবেলটা জালিয়াতি হোক, অশান্তির জন্য শান্তির পুরস্কার নেওয়া হোক, নোবেলের প্রতি তার নিজেরই তো রেসপেক্ট নাই আমি দেখছি। হ্যাঁ, সেটাই বলছি। তো আমি যদি আমার নিজের ইয়েটা না বুঝি, আসলে ব্যাপারটা হয়েছে কি, এদেরকে ওই যে ফরহাদ মাজার তার একটা বক্তৃতায় 2023-এ বলেছিল যে বাংলাদেশে আমাদের কিছু করা লাগবে না, সব আমেরিকা করে দিবে, ডিপ টেস্ট স্টেট করে দিবে। তারা তো ওই যে বলে আমাকে ওরা নিয়ে এসেছে, আমাকে নিয়ে আসার জন্য যে আমি না করবো আর তোমরা হা হা করবা, বুঝছেন না? এটা ওই যে দিলদারের একটা সিনেমা ছিল, দিলদারের সিনেমায় বলতো যে মেহমানদের চা দে বলে, হাতে রাজীব বোধহয় ছিল, খুব কৃপণ, বলতো যে আমি যখন এরকম করব তখন কিন্তু চা দিবি না, তুই চলে যাবি। তো এই ক্যারেক্টারটা মনে হয় ইউনূসের মধ্যে আছে, মানে আমি বলবো মুখে কিন্তু আমি অন্যদিকে ইশারা দিব, সেটা বুঝতে হবে, ইশারা বুঝতে হবে। তো উনি আসলে একটা কমেন্ট করেছে মোহাম্মদ আব্দুল্লাহ শাহিন, তিনি বলেছেন সামি আপু ডক্টর ইউনূসের 3-0 বাস্তবায়নের জন্য কি কি করতে পারে, মানে এই 3-0 বাস্তবায়নটা আসলে কতটুকু আস্থা পূর্ণ মনে হয় আপনার কাছে, এবং এটা কি আসলে কি যুক্তিযুক্ত, এটা কি পারবে, এটা কি আসলেই সম্ভব? 3-0 থিওরিটা আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এটা হচ্ছে কি সমস্যা, কার্বন শূন্য সমস্যা, তারপরে হচ্ছে কি দরিদ্র মুক্ত সমস্যা, এই 3-0 এটা কি আসলে ধোঁকা না বাস্তবতা, এই দুইটা কোনটা মনে হয়? আসলে দেখেন, এটা বলার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে গাছে কাটাল গুফে তেল, এটা হচ্ছে এরকম কিছু একটা, জনগণকে একটা জিনিস দেখানো হয়, তারা সেটার অপেক্ষা করতে থাকবে। এই জিনিসটাই যেমন বিএমপি কে দেখা যায় যে হ্যাঁ আমরা নির্বাচন দিচ্ছি, এখনই দিচ্ছি, ডিসেম্বরে দিচ্ছি, জানুয়ারিতে দিচ্ছি, মানে ওরাও কিন্তু সেম জিনিসটা গাছে কাটাল বুফে তেল দিতে থাকে যে হ্যাঁ আমরাই পাবো। তো বিষয়টা হচ্ছে এরকম, 3-0টাও এরকমই একটা, মানে বলে না যে আস্থা দেওয়া, না হলে তো মানুষজন ওনাদের সাথে থাকবে না। যেমন আরেকটা জিনিস বলি, এই যে আপনি একটু আগে দুর্নীতি নিয়ে কথা বললেন, ইউনূস সাহেব কিন্তু এদেশে যখন এসেছিলেন চেথাম হাউসে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষ দুর্নীতিতে ডুবে আছে, হ্যাঁ ওরা ডুবে থাকে। তাহলে আপনি এই কয় মাসে, প্রায় 1 বছর হয়ে যাবে, আপনি এই 1 বছরে কি পারলেন না দুর্নীতি থেকে মানুষকে উদ্ধার করতে? তাহলে কি করলেন আপনি?
তাই না? আপনাকে তো নিয়ে আসছে মানুষজন, নাকি ওনাকে নাকি নিয়ে আসছে, ওনাকে মানুষ ক্ষমতা দিয়েছে, তো আপনি মানুষের জন্য কি করলেন যে এরা দুর্নীতি থেকে বেরিয়ে হতে পারলেন? উল্টা আপনি যাদেরকে উপদেষ্টা পদে রেখে দিলেন তারাই সবকিছু লুটে নিয়ে চলে যাচ্ছে। তো আপনি তো নিজেই যাচাই বাছাই করবে হেরে গেলেন, তাই না? বাংলাদেশের মানুষ দুর্নীতিতে ডুবে আছে, তাহলে আপনাদের কাজটা কি করলেন, তাই না? আর এই যে মানুষকে একটা জিনিস বলা, শুধু জুলাই সনদ জুলাই জুলাই করে। আর সত্যি কথা বলতে শ্রুতি আপু, আমি সেদিনও ওই যে পুষ্পিতা আপুদের সাথে একটা কথা বলেছিলাম যে জুলাইয়ের প্রথমার্ধে যখন আন্দোলন শুরু হয় কোটা সংস্কার, তখন আমরা সবাই চেয়েছি যে মেধার ইয়েটা হোক, তাই না? আমরা কিন্তু সেটার পক্ষেই ছিলাম। আমি নিজেও গতদিন ফোকাস টিভির ইয়েতে বলেছিলাম যে আমি নিজেও বাসা থেকে কোটা সংস্কার চাই লিখে নিয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনের সময় আপনি কোথায় ছিলেন? এটাই তো, যে জুলাই আন্দোলনে যখন দেখলাম যে কোটা না মেধা, তখন আমিও আপু আলতাবালি পার্কে গিয়েছিলাম, আমি বাসা থেকে কোটা সংস্কার চাই লিখে নিয়ে গিয়েছিলাম, ভিডিওটা এখনো আছে। হ্যাঁ, আপনি কি লন্ডনেই আছেন? মানে লন্ডনে থেকেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন? হ্যাঁ হ্যাঁ, লন্ডনে ভিডিওটা ছিল আপনাকে দেখাবো, কারণ হচ্ছে অনেকে আমাকে জানিয়েছে আপনাকে প্রশ্ন করার জন্য, ওই ভিডিওটার বক্তব্যটা জানানোর জন্য। তা আপনি যেহেতু স্বীকার করেছেন তাহলে আমি আর দেখাবো না এটা। তো ওই মুহূর্তে আপনার মানসিকতা, মানে আপনি একটা বক্তব্যে বলেছেন আমরা কাকে সম্মান করব, এই অনুভূতিটা আপনার মানে যে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পরিবেশ দেখে নিশ্চয়ই আপনি এই কথাটা বলেছিলেন। ওই মুহূর্তে অনুভূতিটা ক্লিয়ার করি না, আমি বিষয়টা ক্লিয়ার করি, এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে জুলাই প্রথমার্ধে আমি কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিলাম মনে হয় 2 থেকে 3 বার, তখন আমি কোটা সংস্কার চাই লিখে নিয়ে যেতাম। তো ওই হিসেবে আমরাও চেয়েছি কোটা সংস্কার হোক, তখনও কিন্তু আদালত থেকে রায় আসেনি, তখন আমরা গিয়েছিলাম আসলে। তো যখন আদালত থেকে কোটা সংস্কারের রায়টা দিয়ে দেয় ছাত্রদের পক্ষে, তখন কিন্তু আমি আর ওসব আন্দোলনে যাইনি মূলত। কিন্তু কথা হচ্ছে যেদিন 5 আগস্ট হয় সেদিন আসলে সকল সাংবাদিকরা আলতাবালি পার্কে যায়, কারণ আলতাবালি পার্কে তখন আমাদের আর কি লন্ডনে যে আলতাবালি পার্ক রয়েছে সেখানে মূলত আন্দোলনগুলো হয়ে থাকে শহীদ মিনারে। তো ওই দিন না দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এত মানুষ ছিল। তো আমাকে 2-3 জন ফোন দিয়েছে যে আপনি কি আসতেছেন, আপনি কি আসতেছেন। ইভেন আমি আপু সত্যি বলতে জানতামই না যে প্রধানমন্ত্রী চলে গেছেন দেশ থেকে। আমি প্রায় ঘুমে তখন, আমাকে তখন ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসো। আমি তখন তড়িঘড়ি করে ওই যে ওয়াকারুজ্জামান একটা বক্তব্য রাখেন বাংলাদেশ সময় 1টায়, সেই ভিডিওটা আমি বের করে দেখেছি। উনি বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটা কিন্তু তিনি বলেছিলেন দুপুরবেলা বক্তব্য দিবেন, কিন্তু সেই বক্তব্য দিতে ওনার 2 ঘন্টা লেট হয়েছিল লন্ডন থেকে দেখার কারণে। সেটা একজন বলতে পারে না, আমি আসলে আগের ভিডিওটাই দেখেছি, কারণ আমার প্রায় 4টার মতন বেজে গেছিল, আমি ঘুমেছিলাম। তো পরে আমি ভিডিওটা দেখার পর আমি মনে করেছি যে আসলেই হয়তো উনি পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছেন, এই হিসেবে আমি যাই ওখানে। তো যাওয়ার পর আমাকে একটা মানে অনেক চ্যানেল ছিল বাংলা সিলেটি টিভি, তারপর সিলেটের ডাক, অনেকে ছিল। তো আমাকে কেউ একজন উনি ছিল মাইক একটা চ্যানেল ছিল উনার, তো উনি আমাকে বলছিল যে এখন যেহেতু সরকার নেই বাংলাদেশে, মানুষ কেমন সরকার চায়, কেমন সরকার হওয়া উচিত।